কমলিনীকে ফাঁসাতে গিয়ে নিজেই উল্টো কেস খেয়ে যায় বর্ষা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবেন। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কমলিনী বলে, শোনো বর্ষা, যেদিন থেকে তুমি আমার বাড়িতে এসেছো আমাদের বাড়ির সমস্ত শান্তি চলে গিয়েছে। কোনো শান্তি আর অবশিষ্ট নেই, বুঝেছো? অনেক সহ্য করেছি আমি, কিন্তু আর সহ্য করব না। যখন আমি শক্ত করে আমি দাঁড়াতে শিখেছি সেদিন থেকে, যেদিন থেকে সমস্তটা ফিরে পেয়েছি, তখন কিন্তু তোমার এই অশান্তিটা আমি আর সহ্য করব না। একেবারেই অসহ্য, একেবারেই সহ্য করব না। আর তখন বলে, তোমার যদি আমাদেরকে না পোষায় তুমি রুদ্রকে নিয়ে বাড়ি থেকে চলে যাও। এখন আমার ছেলে, তোমার বর যদি তোমার সাথে যেতে না চায়, তাহলে আমি তো কিছু করতে পারবো না। কি বলবো আমি, বলো কি বলবো? তাহলে তুমি তোমার বাবা মায়ের সেখানে চলে যাও। আর তখনই বর্ষা বলে যে, এই তুমি চুপ করো তো, চরিত্রহীনা মহিলা, বাজে একটা মহিলা। আর তখন তো বুবলাই রেগে যায়। এরপর বর্ষা বলে যে, কি ভাবছো? ছেলেকে আমার ব্যাপারে ইন্ধন দিচ্ছ? যে ভালো সাজছ, এদিকে নিজে তো বিয়ে করে দিব্যি সংসার করে যাচ্ছ, আর আমার সংসারটা ভেঙে দিচ্ছ। এ কথা বলে দেখা যায় আপনিকে আরো খারাপ কথা বললে বুবলাই রেগে যায়। রেগে গিয়ে বর্ষার গায়ে হাত তুলতে যায় আর বলে, তুমি খারাপ কথা বলবে না, আমি তোমার কোনো খারাপ কথা সহ্য করব না। আর তখন বর্ষাও হাত তুলতে চায়। এরপর দেখা যাবে বুবলাই বর্ষাকে ধাক্কা দেয়। আর তখন বর্ষা একটু আঘাত না পেতেই চিৎকার করে ওঠে আর বলে, তুমি আমাকে মারলে? তুমি আমাকে মারলে রুদ্র? তুমি কি বিয়ে করেছো আমার উপর হাত তুলবে বলে? আমি পুলিশের কাছে যাব। পুলিশের কাছে গিয়ে আমি সবটা জানাবো। তোমাদের সবাইকে আমি জেলে নিয়ে যাব। আর তখন দেখা যাবে বুবলাই বলে, তোমার যা খুশি তুমি তাই করো। তোমার না মিথ্যে বলে একদম মিথ্যে বলে অভ্যাস হয়ে গিয়েছে। আর তখন বলে, এই বাড়িতে থাকতে হলে তুমি নতুন কাকুর উপর যে এলিগেশনটা আনা হয়েছে সেটা তুমি সবার সামনে বলবে। যে মিথ্যে কথাটা বলেছে সবার সামনে বলবে যে আমি এটা মিথ্যে বলেছি, আর নয়তো তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। যাও, এই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাও। নতুন তখন বলে, বুবলাই তুমি নিজের মাথাটা ঠান্ডা করো বুবলাই। আর তখন বলে, বর্ষা শোনো, তোমাকে আমি অনেক কথা বলছি। তুমি আমাকে অনেক খারাপ কথা বলেছো, অনেক ব্লেম দিয়েছো। আমরা দুজনেই খুব ভালো করেই জানি তুমি যেটা বলছো সেটা মিথ্যে, সেটা হয়নি। তবুও তুমি আমাকে অপমান করছো, আমাকে কাঠগড়ায় দাঁড়া করাচ্ছ। এটা কি তোমার ভালো লাগছে? তুমি নিজে তো জানো তুমি কি করছো। তোমার কি একটু খারাপ লাগছে না যে একটা মানুষ এরকম যেটা করেনি তাকে আমি এরকম খারাপ কথা বলছি? তোমার কি ভাবতে সেটা লজ্জা করছে না? বলো বলো। আমরা দুজনই তো জানি যে সেদিন কি হয়েছিল। এমন কোনো ঘটনাই ঘটেনি। তুমি আর কোনো কথাই বলো না বর্ষা। তুমি বুবলাইয়ের স্ত্রী, এই বাড়ির তুমি প্রথম বউ, বড় বউ। অনেক ক্ষতি তুমি করেছো, আর ক্ষতি করো না। আমার জীবনে অনেক অনেক রকম ব্লেম দিয়েছো আমাকে, অনেক খারাপ কথা বলেছো, তোমার শাশুড়ি মায়ের নামে অনেক খারাপ কথা বলেছো, অনেক কিছু করেছো, কিন্তু এসব করে তুমি কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। আমার কোনো ক্ষতি তুমি করতে পারবে না, কারণ আমার পাশে আমার সবাই আছে। আর আমার পাশে একজন সহধর্মী আছে, যে কিনা আমি যদি বলিও যে আমি এই কাজটা করছি, তাও সে বিশ্বাস করবে না। আর বলে, তুমি কি করছো? বলো তুমি কি করছো? তুমি নিজেকে কি করছো? তুমি বুবলাইয়ের প্রতি চাপ সৃষ্টি করছো। কেন করছো? বুবলাইকে নিয়ে ভালোভাবে সংসারটা করো না। আমরা সবকিছু ভুলে যাব। বুবলাইয়ের উপর চাপ সৃষ্টি করো না। দেখো, বুবলাই আমাকে ছোটবেলা থেকে দেখছে। আমি ওকে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি। ও খুব ভালো করেই জানে ওর নতুন কাকু কি করতে পারে আর কি করতে পারে না। ওর নতুন কাকু এই কাজটা করতেই পারে না। আর তখন বলছে, বর্ষা, সবকিছু ভালো হবে। সবকিছু তুমি ভালো হয়ে যাও। যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছে। এখন সবকিছু ভুলে যাও। সবকিছু এখনো সামলে নেওয়া যাবে। এখনো কন্ট্রোল করা যাবে, সেই অবস্থাতে আছে। তাই বলছি, তুমি তুমি বুঝো। আর তখন করছি বলে, ও এত ভালো কথার মানুষ নয় নতুন দা। তুমি ওকে ভালো কথা বলে থামাতে পারবে না, কিছুতেই না। তুমি বুঝতে পারছো তো? বুবলাইকে নিয়ে বাড়িতে ফিরে এসেছে, সেটাই তো মানতে পারছে না। তার জন্যই তো জ্বলে পুড়ে একদম মরছে। আর ও তো ভালো করেই জানে তুমি এই বাড়ি থেকে বেরিয়ে গেলে এই বাড়িটা আবার গন্ডগোল হয়ে যাবে, অসহায় হয়ে পড়বে এই বাড়ির মানুষগুলো। সেই জন্যই তো এরকম করছে। সেই জন্য এই সমস্ত মিথ্যে কথাগুলো বানিয়ে বানিয়ে বলছে, ভাবছে যে বৌদিভাই ওর কথাগুলো বিশ্বাস করে নেবে। তুমি এইভাবে বৌদিভাইকে বশ করে নিবে, তাই ভেবেছো তো? বুঝলে নতুন দা? ও ভাবছে যে তোমার থেকে বৌদিভাইকে দূরে সরিয়ে দিবে। আর তখন কমলিনীও রাগান্বিত হয়ে তাকিয়ে থাকে। পুর্চি তখন বলে, ও জানে না, ও বুঝতেও পারেনি যে নতুন দাকে আমার বৌদিভাই আজ থেকে কত বছর আগে থেকেই চিনে। বলতে হলে তো আমার বৌদিভাই বড় থেকে, মানে বড় থেকে শুরু হওয়াটা হতেই তো তোমাকে ও চিনে, তোমাকে দেখেছে। ও জানে না এটা, ও যে বাইরের জগতে তোমার কতটা সুনাম।
কি আর বলবো এই মেয়েটাকে? ক্ষমা করে দাও এই মেয়েটাকে। কমলিনী বলতে থাকে যে, "বর্ষা তুমি তোমার স্বামীকে বিশ্বাস করো কিনা আমি জানি না। কিন্তু আমি আমার স্বামীকে বিশ্বাস করি। দুজনেই দুজনকে ভীষণ বিশ্বাস করি। আর সেটাই আমাদের সবথেকে জোরের জায়গা। তুমি যদি এর মধ্যে ঢুকে পড়ে কোনো ফাঁক তৈরি করার চেষ্টা করো, তাহলে তুমি কিন্তু সেটা করতে পারবে না। বুঝতে পেরেছো? তুমি সেটা কখনোই করতে পারবে না। তুমি যদি এক গলায় মানে গঙ্গা জলে দাঁড়িয়ে বলো যে তোমার নতুন কাকু তোমার সাথে এই আচরণ করেছে, তাহলেও কিন্তু আমি বিশ্বাস করব না। আর তোমার নতুন কাকু যদি নিজেই বলে যে এই কাজটা উনি করেছেন, আমি তারপরেও সেটা বিশ্বাস করব না। আমি ভাববো যে সে কাউকে বাঁচানোর জন্যই, কাউকে এড়িয়ে যাওয়ার জন্যই এ কথাগুলো বলছে। আর তখন এ কথা শুনে অবাক হয়ে যায় বর্ষা। আর তখন দেখা যাবে কমলিনী বলছে, "তার জন্য আমি বলছি বর্ষা, তুমি বৃথা চেষ্টা করে যাচ্ছ। এই পয়েন্টটা নিয়ে তুমি কিচ্ছু করতে পারবে না। তুমি এই মুহূর্তেই থেমে যাও।" আর তখন দেখা যাবে বর্ষা বলে, "তুমি একটা বাজে মহিলা। আমি ১০০ বার বলব। একটা চরিত্রহীনা মহিলা।" আর তখন বুবলাই রেগে যায়। রেগে গিয়ে বলছে, "বর্ষা।" আর তখন এই বলে ধাক্কা দিলে বর্ষা ব্যথা না পেতেই অভিনয় করতে থাকে আর বলে, "আমি এই বাড়ির সবার নামে আমি কমপ্লেইন করব। আমি থানায় যাব।" বুবলাই বলে, "তোমার যা খুশি তুমি তাই করতে পারো। আমার তাতে কিচ্ছু আসে যায় না।" আর তখন দেখা যায় তার বাবা আর কাকুকে ফোন করে নেয় আর বলে, "হ্যালো বাবা, তোমরা বের হও। আমাকে এই বাড়ির প্রত্যেক মানুষই মেরে ফেললো গো। অনেক মেরেছে আমাকে। আমি এক্ষুনি যাচ্ছি।" আর তখনই দেখা যায় ফোনটা রেখে দেয়। আর বর্ষার এমন কথা শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। বর্ষা বুবলাইকে বলে যায় যে, "আমি থাকতে তোমাদেরকে শান্তিতে থাকতে দেব না। কিছুতেই শান্তিতে থাকতে দেব না। বুঝতে পেরেছ?" তখন বুবলাই বলে, "বর্ষা তুমি প্লিজ এখান থেকে যাও। এখান থেকে যাও। তোমার মুখটা পর্যন্ত আমি দেখতে চাই না। আমি তোমার সাথে সংসার করব না। তাই আমি বলছি তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও।" আর তখন বলে, "হ্যাঁ যাচ্ছি। সবাইকে দেখো আমি কি হাল করি।" আর তখনই এদিকে দেখা যাবে কমলিনীকে বলে, "তোমার ছেলেকে তুমি ইন্ধন দিয়েছ, তাই না? আমার এগেইনস্ট এ যাওয়ার জন্য। আমার সংসারটা তো তুমি ভেঙেছো। আমি তোমাকে ক্ষমা করব না। আজকে আমার যে ক্ষতিটা হয়েছে, এই ক্ষতিটার জন্য কিন্তু আমি তোমাকে ক্ষমা করব না। কিছুতেই ক্ষমা করব না। বুঝতে পেরেছো তো?" আর তখন এই কথা শুনে অবাক হয়ে যায় সব। নতুন কেউ অনেক কথা বলে যায় আর বলে, "আপনি যতই ভালো কথা বলেন, আপনাকে তো আমি ছাড়বো না। আপনাকে জেলের গানি টানিয়েই ছাড়বো। এই ভালো মানুষের মুখোশটা পরে আ ঘুরে বেড়ান না আপনি? আসলে কিন্তু আপনি সেটা নয়। আপনার এই ভালো মানুষের মুখোশটা আমি টেনে খুলে দেব।" এই বলে সেখান থেকে চলে যায়। তাকে আটকাতে বলে কমলিনী। আর তখন বলে, "মা, আমি এই চাপটা নিতে পারছি না। ও যেখানে খুশি সেখানে যাক।" নতুন আটকাতে বলে। আর তখন রুদ্র বারবার করেই বলে, "ও যেখানে খুশি সেখানেই যাক।" কুর্চি তখন বলে, "বাবা, এরকম একটা বিশ্রী ঘটনা ঘটালো মেয়েটা।" আর তখন বলছে, "আর তারপরেও ওর শিক্ষা নেই। তারপরেও ও তোকে এত অত্যাচার করে যাচ্ছে।" আর তখন বুবলাই খুব কষ্ট পেতে থাকে। এরপর বলছে, "কি বলবো নতুনদা? এই বাড়ির থেকে একের পর এক তুমি যা পেলে।" আর তখন বলে, "কি বলবো? বলো, কিছু বলার নেই।" কুর্চি বলে, "সত্যি আমার বলার আর কোনো মুখ নেই।" অন্যদিকে দেখা যাবে বর্ষা তার বাবা-মা আর জেঠুকে নিয়ে থানায় চলে যায়। পুলিশ অফিসারকে তখন সবকিছু বললে যে একটা কেস করতে চায়, তখন বলে, "কি হয়েছে এক্সাক্টলি আমাকে খুলে বলুন।" আর তখন বর্ষার বাবা বলতে থাকলে, "আমাদের বাড়ির মেয়েকে অত্যাচার করা হয়েছে। কি বলবো? আধগলায় ফিরে এসেছে আমাদের বাড়ির মেয়েটা।" আর তখন বলে, "বর্ষা, তোমার সাথে যা হয়েছে কিচ্ছু গোপন করো না। সবকিছু খুলে বলো।" আর তখন বলছে, "স্যার, জানেন তো আমার শ্বশুরবাড়িতে না আমার উপর খুব অত্যাচার করে। শাশুড়ি মা খুব অত্যাচার করে আমার উপর। আমার শ্বশুরবাড়িটা একদমই ভালো হয়নি। কি অত্যাচার করব স্যার, আপনাকে আমি বলতেই পারছি না। আপনি ভাবতেই পারবেন না। তার প্রতিবাদ আমি করেছি। প্রতিবাদ তো করবই আমি, বলুন। প্রতিবাদ করেছি বলে আমার স্বামীকে আমার বিরুদ্ধে উস্কিয়ে দিয়েছে। জানেন স্যার, এমন ব্রেন ওয়াশ করেছে আমার স্বামীর যে সে আমার গায়ে হাত তুলেছে। আমার স্বামী কিন্তু তেমন মানুষ নয়। খুব ভালো মানুষ। সে কারো গায়ে হাত তুলতে পারে না। আর ও তো আমাকে ভালোবাসে। কিন্তু ওই যে আমার শাশুড়ি মা আমার স্বামীকে দিনের পর দিন আমার উপর মানে উস্কিয়েছে। কি করবে ছেলেটা? আমার শাশুড়ি মা এই বয়সে একজনকে বিয়ে করেছে। সে করতেই পারে। সেই লোকটা ভালো না স্যার। সেই লোকটা আমাকে ব্যাড টাচ করেছে।" আর তখন আরো বলছে, "আমি তার প্রতিবাদ করেছি। তাই ওরা আমার উপর রাগ।" আর তখন বলে, "কিন্তু সেই সমস্ত নিয়ে আমি কোনো এখন অভিযোগ করতে চাই না। আমার কোনো অভিযোগ নেই স্যার। কিন্তু প্লিজ আমার শাশুড়ি আমার উপর যে অত্যাচারটা করেছে আমি শুধু তার বিচারটা চাই। প্লিজ তার বিচারটা চাই।"
আর তখন এই কথা শুনে মুচকি, মুচকি হাসতে থাকে বর্ষার মা। বর্ষার বাবা তখন বলে, "আমার একটা মেয়ে। বিয়ে হওয়ার পর থেকেই অশান্তি। মাঝখানে ওরা কিছুদিন আলাদা ছিল। আর তখন বলে তখন অশান্তি কিন্তু ছিল না। কিন্তু এখন যেই বাড়িতে ফিরে গিয়েছে আবার নতুন করে অশান্ত শুরু হয়েছে।" আর তখন পুলিশ বলে, "দেখুন আপনার শাশুড়ি যদি আপনার উপর অত্যাচার করে থাকেন তাহলে উনার উপর যা, যা আইনের ব্যবস্থা আনার দরকার তাতে আমরা নিবো। কিন্তু আমাকে একটা সত্যি কথা বলুন তো আপনি, আপনি নিজের দিক থেকে ঠিক আছেন তো? কোনো ভুল নেই তো?" তখন বর্ষা তার বাবা-মায়ের দিকে তাকায়। বর্ষার মা তখন বলে, "আমাদের মেয়ে এরকমই নয়। অত্যন্ত শান্ত একটা মেয়ে। ওর শাশুড়ি, ওর শাশুড়িকে ও কিছু করতেই পারে না। ও কি কিছু করতে পারে বলুন তো? ও যদি খারাপ হয় তাহলে ওর শাশুড়ি ওকে কেনই বা ফিরিয়ে আনলো? আসলে কি জানেন তো ওদের স্বামী-স্ত্রীর মেলামেশা না ওরা কেউ পছন্দ করে না।" আর তখন বলে, "আমরা তো এখন কিছুই জানি না যে এখন কি ঘটেছে। ও তো এখনো পর্যন্ত আমাদেরকে কিচ্ছু বলেনি। খালি কান্নাকাটি করে যাচ্ছে।" আর তখন বলে যে আর বলছে, "বাবা, বাবা এই বয়সে এত অপমান আমি আর নিতে পারছি না। এত অত্যাচার আমি আর সহ্য করতে পারছি না। তুমি ওকে যেমন করো এখান থেকে রক্ষা করো। আমাকে উদ্ধার করো।" ও তো বাড়ি চলে যাচ্ছিল। এসব কিচ্ছু করবে না। এসব কিচ্ছু করতে চায়নি। আমরা ওকে বললাম যে, "চল, থানায় গিয়ে সবকিছু বলবি।" আর তখনই থানায় আসলাম। এরপর বর্ষার বাবা বলে, "দেখুন আজকালকার দিনে এরকম একটা কাজ করে পার পেয়ে যাবে সেটা তো হতে পারে না। সেটা তো হতে পারে না।" কিরকম জানেন তো? আমার মেয়ে যদি এখন আমার বাড়িতে চলে আসে ডিভোর্স দিয়ে, তাহলে সঙ্গে, সঙ্গে কিন্তু আরেকটা মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসবে আমার জামাই। মানে ওরা উস্কিয়েবে। আর তখন বলতে থাকে, "তার মানে আরেকটা মেয়ে শাস্তি পাবে তার জন্য। আমি চাই না আরেকটা মেয়ে আমার মেয়ের মতো করেই কষ্ট পাক, শাস্তি পাক। তাই আমরা এখানে এসেছি। আপনাদের কাছে এসেছি।" আর তখন বলে, "আপনাদের আশ্রয়ে এই অবস্থায় আমার মেয়েটাকে একটু বাঁচান।" তখন বর্ষা ইচ্ছে করেই কাঁদতে থাকে। তখন বলে, "কাঁদিস না মা, কাঁদিস না। তুই কি খেয়েছিস?" আর তখন বলে, "খাওয়া-দাওয়া? আজ ৩ দিন ধরে কোনো কিছু খাই না। কোনো কিছুই খাই না স্যার। আজ ৩ দিন ধরে। আমার শ্বশুরবাড়িতে যে অশান্তিটা হচ্ছে না স্যার, আমি কিচ্ছু খেতে পারছি না। এই অশান্তির মধ্যে কি খাওয়া যায়? আমার গলা দিয়ে তো খাবারই নামছে না। কিচ্ছু খাইনি ৩ দিন ধরে বিশ্বাস করুন।" আর তখন বলছে, "এতদিন ধরে না খাওয়ার জন্য তো আমার খিদেটাই মরে গিয়েছে। আর খেতেও পারছি না, খেতে ইচ্ছেও করছে না আমার।" আর তখন বলে, "চল মা, চল বাড়ি চল। বাড়ি গিয়ে খাবি। মুখে কিছু অন্তত দিতে পারবি। তুই ফোন করেছিল। মানে তুই যখন থেকে ফোন করেছিলি তখন থেকেই তোর মা কান্না করছে, কান্নাই থামছে না।" তখন বলে, "এতদিন আমি কিচ্ছু করিনি। এতদিন সবকিছুই মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। সবার সঙ্গে মানিয়ে একসঙ্গে থাকার চেষ্টা করেছি। সব কষ্ট তো বাড়িতে বলতেও পারি না। বিয়ের পর কথায়, কথায় কি বাবা-মাকে ফোন করা যায় বলুন? কিন্তু কি করব? আজকে তো আমার দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। আজকে আমার স্বামী ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। কোথায় যাব বলুন স্যার? আমার বাবা-মা ছাড়া আমি আর কোথায় যাব? আমাকে তো বাড়ি ফিরতে হবে। আর তো আমার যাওয়ার জায়গা নেই।" আর তখন এই বলে কান্না শুরু করে দেয়। তারপর পুলিশ অফিসার বলছে, "হ্যাঁ, সে তো ঠিকই করেছেন।" আর বলে, "দেখুন, আমি আপনাকে একটা ফর্ম দিব। আপনি সেই ফর্মটা ফিল আপ করবেন। ঠিক আছে? আপনার মতো করে আপনি ফিল আপ করবেন। কিন্তু তার আগে আপনি আমাকে একটা কথা পরিষ্কার করে বলুন তো যে ঠিক কি, কি ঘটেছে? কি নিয়ে অশান্তিটা শুরু হয়েছে? এই যে উনারা আপনাদের গায়ে মানে আপনার গায়ে হাত তুলেছে উনারা? আর আপনার শাশুড়ি, ইনিও কি আপনার গায়ে হাত দিয়েছেন?" তখন বর্ষা বলে, "হ্যাঁ স্যার, শাশুড়িই তো দিয়েছেন গায়ে হাত। আমার স্বামী আমার দিকে তেড়ে, তেড়ে এসেছেন ঠিকই, উস্কিয়েছেন তো আমার শাশুড়ি।" আর তখন পুলিশ অফিসার কথাটা শুনে অবাক হয়। আর বলে, "তাই নাকি?" তখন বলে, "হ্যাঁ, বলছি কি স্যার, সব দোষ আমার শাশুড়ি। আপনি বলুন, আমি যদি উল্টো উনার গায়ে হাত তুলতাম, তাহলে উনি কি পারতেন? উনার গায়ে কি জোর আছেন? উনার তো বয়স হয়েছেন। আমি একটা অল্প বয়সী মেয়ে। আমি যদি প্রতিবাদ করে উনার গায়ে উল্টো হাত তুলতাম, কিন্তু আমি কিন্তু তা করিনি স্যার। আমি চুপ করে পড়ে, পড়ে মার খেয়েছি। কিচ্ছু বলিনি আমি জানেন? কেন খেয়েছি বলুন তো? কেন খেয়েছি? আমার বাড়ির শিক্ষা। আমি তো সেই শিক্ষায় বড় হইনি যে আমি অপমান করব বড়দেরকে। কে তো সেরকম ভাবে বড়ই করেনি।" আর তখন বলে, আমি সবসময় চাই মেয়েরা অন্যায়ের প্রতিবাদ করুক। তাই আমার মনে হয়েছে যে আমি কেন সহ্য করব? আমি এই অন্যায়ের প্রতিবাদ করব। আমিও করব। আমি চুপ করে থাকব না স্যার। তাই বাধ্য হয়ে এখানে এসেছি। পুলিশ অফিসার বলছে, "বেশ করেছেন, বেশ করেছেন। এটাই তো মেয়েদের দরকার।
এটাই দায়িত্ব। এটাই তো অনেক মেয়েরা ভুল করে যে নিজেরা তাদের জন্য তারা ফাইট করতে পারে না। অন্যদেরকে সুযোগ করে দেয়। কিন্তু আপনি যে প্রতিবাদ করেছেন, থানায় এসেছেন, একদম ঠিক কাজ করেছেন। খুব ভালো কাজ করেছেন। আর তখন বর্ষা খুশি হয়ে যায়। এরপর বলে, "দেখুন আপনার শাশুড়ি যদি আপনার উপর এরকম অত্যাচার করে থাকে তাহলে তার বিরুদ্ধে যা লিগ্যাল অ্যাকশন নেওয়ার আছে সেটা আমরা নেব। ঠিক আছে?" আশা বলে, "স্যার সব অত্যাচার কি চোখে দেখা যায় বলুন? যায় না তো, আমায় খেতে দেয় না, জানেন তো? দিনের পর দিন অত্যাচার করে। ঠিকঠাক মতো আমাকে খাবার দেয় না। আমার শাশুড়ি শুধু নিজের ছেলে-মেয়েকে নিয়ে চিন্তা করে, সে করুক। তার তো করাই উচিত একজন মায়ের। কিন্তু আমিও তো উনার ছেলে-মেয়ের বয়সী বলুন। এতটুকু, এতটুকু ভাত রাখে আমার জন্য। জানেন তো আমি যদি মিথ্যে কথা বলি, একটু মাছ, মাংস কিচ্ছু রাখে না। দেখুন আমার শরীরের কি অবস্থা, কত রোগা হয়ে গিয়েছে। আমি কিন্তু বিয়ের আগে এরকম ছিলাম না। না খেয়ে। আমি তো ফাইটও করতে পারছি না। আমার তো গায়ে ঝুড়ি নেই। আর দিনের পর দিন, দিনের পর দিন না খেয়ে থেকে আমার এই অবস্থা হয়েছে।" আর তখন আরো বলছে, "তখন মাঝে মধ্যে বাপের বাড়ি যাই, তখন একটু ভালো-মন্দ খেতে পারি ছাড়। আর আমরা যখন আলাদা থাকছিলাম, তখন আমার মা রান্না করে পাঠাতো, আর তখনও আর আমাকে খেতে দেয় না স্যার।" তখন বলে, "তাহলে আপনারা আবার বাড়ি ফিরে এলেন কেন?" এরপর দেখা যাবে বলতে থাকে, "ওই যে শাশুড়ির জন্য এমন ব্রেইন ওয়াশ করলো, যেই গেল ছেলেকে ডাকতে, ছেলে সঙ্গে বাড়িতে ফিরে এলো।" আর তখন আরো বলতে থাকে, "কি করব বলুন তো স্যার? কি করব? আমরা তো আলাদাই হয়ে গিয়েছিলাম। কিন্তু আমার স্বামী যদি বাড়ি ফিরে যায়, আমি তো আর একা থাকতে পারি না বলুন। দুজনের পথ তো আর আলাদা হতে পারে না। আমার স্বামী যেখানে থাকবে সেখানেই তো আমাকে থাকতে হবে। তাই না? দেখুন স্যার, আমি তো বলতেই পারতাম যে আমি বাপের বাড়িতে থাকবো। কিন্তু সেটা আমি চাইনি স্যার। আমি ওদের সবার সঙ্গে মিলেমিশে থাকতে চেয়েছি। মিলেমিশে সংসার করতে চেয়েছি।" তখন পুলিশ অফিসার বলে, "হ্যাঁ, বুঝতে পারছি।" আর তখন জেঠু বলে, "দেখুন আপনাকে একটা কথা বলছি, আপনি তো পাড়ার থানাতে আছেন। আমরা এই পাড়ারই লোক। তাই আপনার কাছে এসেছি। আর এই মেয়েটা আমাদের পাড়ারই মেয়ে। এখান থেকেই বড় হয়ে গিয়েছে। এখন ও কিন্তু কিছু করতে পারে না।" আর তখন পুলিশ অফিসার বলছে, "আপনারা চিন্তা করতে" বলে, "দেখুন আমরা এই সমস্ত কাজে কিন্তু এখন সাধারণত চট করে অ্যারেস্ট করি না। আমরা আগে তদন্ত করি, তারপর অ্যারেস্ট করি।" বলছে, "আমার শাশুড়ি মাকে অ্যারেস্ট করবেন তো ছাড়, জেলে নিয়ে আসবেন তো ওই মহিলাকে, এমনটা করাই উচিত।" আর তখন বলছে, "দেখুন এখন তো আমি আপনাকে বললাম, আমরা চট করে এখন অ্যারেস্ট করি না। তবে আমরা দেখছি যে কি করা যায়। উনিও না যথেষ্ট শাস্তি পাবে।" তখন বর্ষা খুশি হয়ে যায়। অফিসার বলছে, "আমরা কালই ও বাড়িতে যাব।" এরপর সকাল হতেই দেখা যায় পুলিশ অফিসার বাড়িতে চলে আসে। কুর্চি দরজাটা খুলে বলতে থাকে, "আপনারা?" আর তখন বলে, "এটা কি কমলিনী দেবীর বাড়ি তো?" এরপর বলে, "হ্যাঁ।" "উনি আছেন?" তখন বলে, "হ্যাঁ আছেন।" এরপর বলে, "কি দরকার আপনাদের?" বলে, "উনার সাথে আমাদের একটু কথা আছে।" তখন সেখানে বুবলাই বলে যে, "কি হয়েছে পিসিমণি?" এরপর বলে, "পুলিশ এসছে।" এরপর এক করে সেখানে সবাই চলে আসে। সবাই দাঁড়িয়ে পড়ে। আর তারপর দেখা যাবে পুলিশকে দেখে সবাই অবাক হয়। তখন বলছে, "আবার থানা পুলিশ কেন? এই কি করেছে? ওই মেয়েটা নিশ্চয়ই কিছু করেছে, তাই তো? ওই মেয়েটা কমপ্লেন করেছে।" তখন দেখা যাবে পুলিশ বলছে, "কমলিনী দেবী কোথায়?" তখন কমলিনী বলছে, "আমি।" "বলুন কি ব্যাপার?" আর তখন বলছে, "আপনার এগেইনস্টে বধূ নির্যাতনের অভিযোগ রয়েছে।" তখন এই কথাটা শুনে সবাই অবাক হয়ে যায়। আর তারপর দেখা যাবে কমলিনী বলে, "তাই নাকি?" বুবলাই তখন বলে, "দেখুন স্যার, আমার মা কিন্তু কোনো বধূ নির্যাতন করেনি।" আবির তখন বলে, "কে অভিযোগ করেছে? বর্ষা মুখার্জি, তাই তো?" পুলিশ বলে, "এই বাড়ির যিনি বউ তিনি অভিযোগটা করবেন সেটাই তো স্বাভাবিক, তাই না?" আবির তখন বলে, "কিন্তু আপনারা হঠাৎ এরকম ভাবে চলে এলেন? না মানে বধূ নির্যাতনের অভিযোগ পেলেই কি সবসময় আপনারা এতটাই মানে গুরুতর হয়ে যান?" তখন বলে, আপনি কি আমাদের অ্যাক্টিভিটি নিয়ে প্রশ্ন করছেন নাকি?" তখন বলে, "প্রশ্ন তো কিছুটা জাগছেই। তবে সবসময় যে আপনার এই কেসগুলোতে খুব একটা এন্টারটেইনমেন্ট করেন তা তো নয়। তবু যদি জানতে চেয়ে থাকেন তাহলে মোস্ট ওয়েলকাম। বলুন কি জানতে চান?" তখন বলে, "আপনার কাছে তো জানতে চাই না।" সেখানে মিঠি আসে আর বলে, "কি ব্যাপার? কি হয়েছে মা?" আর তখন ঠাম্মি বলে, "এই দেখো, দেখেছো কথায় আছে না, আগে ছুলে একেবারে হাঁটু রোগা, আর পুলিশে ছুলে কটা ঘা কে জানে বাবা। দেখেছো বাড়িতে পুলিশ এসেছে। আমি কালই বলেছিলাম যে ওকে এভাবে বাড়ি থেকে তাড়িয়ে দিও না।" কথাটা শুনে কমলিনী অবাক হয়। আর বলে, "মা, আপনি এরকম ভাবে কথা বলছেন কেন মা? আমি কি বর্ষাকে বাড়ি থেকে বের করে দিয়েছি নাকি?" আর তখন বলে, তুমি তো ওকে আটকাতে পারতে, তাই না? আটকালে না কেন?" আর তখন বড় ঠাম্মি বলে,
এমন করে আমতা আমতা করে কথা বলিস না তো, ভাল লাগে না। যেখানে যে কথাটা বলার দরকার নেই, সেই কথাটা সেখানে বলিস। কেন বলিস? এখানে তোমাদের কোনো কথা বলার দরকার নেই। বৌমার সাথে কথা বলতে এসেছে, এখানে বৌমাই কথা বলবে। পুলিশ অফিসার বলে, "এক্সাক্টলি কি হয়েছে বলুন তো?" কমলিনী বলে, "দেখুন এখানে তো অনেক কিছুই হচ্ছে কয়েকদিন ধরে। আমার মনে হয় আমার ছেলের বলাটাই বেটার হবে। কিংবা বাড়িতে আরো যারা আছেন তারা বললেই ঠিক হবে। আমি তো নিজেকে ডিফেন্ড করব। নিজেকে বাঁচানোর চেষ্টা করব। আমি কি আর বলব যে আমি বধূকে নির্যাতন করেছি? অন্যদিকে দেখা যাবে ছোট কাকু, কমলিনীর ছোট কাকু চলে আসে। বাহিরে পুলিশের গাড়ি দেখে অবাক হয়। আর এদিকে দেখা যাবে পুলিশ বলছে, "আপনাকে আমরা বলছি গতকাল কি ঘটেছে সেটা বলুন। আগে কি ঘটেছে সেটা আমরা শুনতে চাই।" দেখা যায় কমলিনী সমস্ত ঘটনা খুলে বলে। আর সমস্ত ঘটনা শোনার পর উল্টো কমলিনীকে ফাঁসাতে গিয়ে বর্ষায় নিজেই ফেঁসে যায়। বর্ষায় ফেঁসে যায় আর বর্ষাকে পুলিশ গিয়ে অনেক প্রশ্ন করতে থাকে। এরপর এই কেসটাও তুলে নিতে চায়। তখন সবাই খুব ভালো করেই বুঝতে পারে যে এর মধ্যে বর্ষারই কোনো কারসাজি রয়েছে। তো বন্ধুরা, আজকের পর্বটি তোমাদের কেমন লেগেছে? কমেন্ট করে জানিয়ে দাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও। ধন্যবাদ।